ক্লাস 10 সাবজেক্ট জেনারেল সায়েন্স, ডেট 12/7/2020, চ্যাপ্টার নাম্বার 10, টপিক হলো রে ডায়াগ্রাম ফর্মড বাই কনকেভ মিরর, অর্থাৎ অবতল আয়নার দ্বারা গঠিত প্রতিবিম্বের রশ্মি চিত্র অঙ্কন নিয়ে আলোচনা করব। কিভাবে এই 6টি রশ্মি চিত্র অঙ্কন করতে হবে। পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছি যে কিভাবে রশ্মি চিত্র অঙ্কন করতে হয় এবং এই রশ্মি চিত্র অঙ্কনের নিয়ম কি কি, অর্থাৎ কোন রশ্মি কোন দিক দিয়ে আয়নায় এসে পড়লে প্রতিফলনের পর কোন দিক দিয়ে ভ্রমণ করবে তাহা অলরেডি আলোচনা করা হয়েছে পূর্ববর্তী ক্লাসে। এখন আমি এই রশ্মি চিত্রগুলা অঙ্কন করব। রশ্মি চিত্র অঙ্কন করতে হলে আমাদেরকে কিছু কথা মনে রাখতে হবে। প্রথমে সি হলো বাঁক কেন্দ্র, সেন্টার অফ কার্ভেচার, এফ হলো ফোকাস বিন্দু, এই সির পেছনে সিতে সি এবং এফ এর মধ্যে এইভাবে পাঠ্যপুস্তকে লেখা আছে, তাই আমরা বুঝতে হবে যে সি হলো আমাদের বাঁক কেন্দ্রের জন্য বাঁক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে। এইভাবে আমাদের বিভিন্ন স্থানে বস্তু স্থাপন করা হবে এবং কোন স্থানে বস্তু স্থাপন করলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয় তা আমাদের জানতে হবে। তারপর আমরা রশ্মি চিত্র অঙ্কন করতে পারব। প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে যে বস্তুর অবস্থান কোথায় হলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে। বস্তুর অবস্থান আর তার সঙ্গে জড়িত প্রতিবিম্বের অবস্থান। বস্তু কোথায় হবে, প্রতিবিম্ব কোথায় হবে। নাম্বার 1, বস্তু যদি অসীমে থাকে, মানে আয়না থেকে অনেক দূরে থাকলে প্রতিবিম্ব গঠিত হবে ফোকাসে। ঠিক একইভাবে আচ্ছা, বস্তুর অবস্থান এবং প্রতিবিম্বের অবস্থানকে আমরা মনে রাখার একটি সংক্ষিপ্ত উপায় হলো এইরকম। যদি আমরা একটা আয়না অঙ্কন করি তখন এখানে হবে ফোকাস, এখানে হবে বাঁক কেন্দ্র। এখন আমার 6টি পজিশন কোথায় কোথায় হলো দেখতে হবে। এই হলো আমার অসীম, 1 নম্বর পজিশন অসীম। সেকেন্ড হলো আমার সির পিছনে, অর্থাৎ বাঁক কেন্দ্রের পিছনে 2 নম্বর পজিশন। এখানে একটি বস্তু বসাতে পারবো অসীমে, এখানে একটি বস্তু বসাতে পারবো সির পিছনে। 3 নম্বর পজিশন হলো আমি সিতে একটি বস্তু বসাতে পারবো, মানে তৃতীয় অবস্থান হলো বাঁক কেন্দ্রে। এখন চতুর্থ অবস্থান হলো বাঁক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে সি এবং এফ এর মধ্যে। 4 নম্বর পজিশন হলো আমার সি এবং এফ এর মধ্যে। 5 নম্বর পজিশন হলো আমার ফোকাসে। এবং 6 নম্বর পজিশন হলো এখানে পি মেরু, ফোকাস এবং মেরুর মধ্যে। তাই আমি বস্তুর অবস্থান এবং প্রতিবিম্বের অবস্থানকে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এই ছবিটি আমরা মনে রাখতে পারলেই হবে। বস্তু 6 জায়গায় অবস্থান করতে পারবে এবং 6 জায়গায় অবস্থান করলে প্রতিবিম্বের অবস্থান 6টি হবে। 1 নম্বর পজিশন হলো বস্তু যদি অসীমে থাকে তাহলে প্রতিবিম্ব হবে ফোকাসে, অর্থাৎ 1 নম্বরের জন্য আমার প্রতিবিম্ব হবে এতে, অর্থাৎ বস্তু যদি অসীমে থাকে প্রতিবিম্ব হবে আমার ফোকাসে। 2 নম্বর হলো বস্তু যদি সির পিছনে থাকে, সি এর পিছনে কথার অর্থ হলো অসীম এবং বাঁক কেন্দ্রের
মধ্যে কোনো এক স্থানে যদি থাকে, তাহলে আমার প্রতিবিম্ব কোথায় হবে? ফোকাস এবং সির মধ্যে, সি এবং ফোকাসের মধ্যে, মানে এই পজিশনে হবে, এই পজিশনে হবে বি। 2 নম্বরের জন্য বি এই পজিশনে হবে। কোথায় হবে? সি এবং এফ এর মধ্যে, সি এবং এফ এর মধ্যে, এফ এবং সি এর মধ্যে, এফ এবং সি এর মধ্যে। তে 1 নম্বরের জন্য এতে, 2 নম্বর পজিশনের জন্য বস্তুর অবস্থান যদি দ্বিতীয় স্থানে হয়, তাহলে বিতে আমার প্রতিবিম্ব গঠিত হবে, অর্থাৎ যদি সির পিছনে থাকে তাহলে ফোকাস এবং বাস কেন্দ্রের মধ্যে থাকবে। একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি, আমরা বস্তু নিয়ে যত আয়নার দিকে অগ্রসর হচ্ছি, প্রতিবিম্ব তত আয়নার থেকে দূরে সরে আসছে, প্রতিবিম্ব তত আয়না থেকে দূরে সরে আসছে। 3 নম্বর পজিশন হলো আমার বস্তু যদি বাস কেন্দ্রে থাকে, বাস কেন্দ্রে যদি আমি বস্তুকে বসাই, তাহলে প্রতিবিম্ব আমার কোথায় হবে? এ বি পরে আমি সিতে এসেছি, আমি সিতে এসেছি, মানে তৃতীয় স্থানে, তৃতীয় স্থানে। এই হলো আমার 3 নম্বরের জন্য 3 নম্বর, অর্থাৎ বস্তু যদি বাস কেন্দ্রে থাকে, প্রতিবিম্ব ঠিক একই স্থানে অর্থাৎ বাস কেন্দ্রে গঠিত হবে। তারপর হলো আমার চতুর্থ স্থান, বস্তু যদি আমার বাস কেন্দ্র এবং ফোকাসের মধ্যে অবস্থিত হয়, তাহলে প্রতিবিম্ব আরো এদিকে সরে আসবে, এই স্থানে আসবে, এই স্থানে আসবে। 4 নম্বরের জন্য ডিতে হবে, অর্থাৎ বস্তু যদি আমার কোথায় থাকে? বাস কেন্দ্র এবং ফোকাসের মধ্যে, সি এবং এফ এর মধ্যে হয়, তাহলে প্রতিবিম্ব হবে আমার সির পিছনে। তার পরবর্তী পজিশন হলো নাম্বার 5, বস্তু যদি ফোকাসে থাকে, আগে আমরা দেখতে পাচ্ছি বস্তু প্রতিবিম্ব ফোকাসে হলে বস্তু অসীমে থাকতে হয়, আর এখন যদি আমার প্রতিবিম্বের মানে ফোকাসে যদি বস্তুকে স্থাপন করে, তাহলে প্রতিবিম্ব ঠিক একইভাবে অসীমে গঠিত হবে। পাশের জন্য ই, পাশের জন্য ই। তো এফ এ যদি আমার বস্তুকে স্থাপন করি, তাহলে প্রতিবিম্ব আমার কোথায় গঠিত হবে? অসীমে গঠিত হবে। কোথায় গঠিত হবে? অসীমে। এখন আর মাত্র একটি পজিশন রয়েছে পি এবং এফ এর মধ্যে, অর্থাৎ মেরু এবং ফোকাসের মধ্যে যদি আমরা বস্তুকে বসাই, তাহলে এদিকে আর কোনো পজিশন নেই, সব পজিশন শেষ হয়ে গেছে, অসীম পর্যন্ত এসেছি। এখন হবে আমার 6 নম্বরের জন্য ই এফ, 6 নম্বরের জন্য এফ। আচ্ছা, আমি যদি স্মল করে দেই, কেননা বড় তো এখানে অনেক আছে, এ বি সি ডি ই এফ। তার চেয়ে আরো ভালো হবে যদি আমি সমান সংখ্যা দিয়ে রাখছি, বুঝতে পারবে সবাই। 1 নম্বরের জন্য এতে, 2 নম্বরের জন্য বিতে, 3 নম্বরের জন্য সিতে, 4 নম্বরের জন্য ডিতে, 5 নম্বরের জন্য ইতে, 6 নম্বরের জন্য এফে, মানে এই দিকে আয়নার পিছন দিকে। তাই আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি যে বস্তু যদি অসীমে থাকে, প্রতিবিম্ব গঠিত হবে ফোকাসে, অর্থাৎ বস্তুর অবস্থান অসীমে হলে প্রতিবিম্ব ফোকাসে। বস্তু যদি সির পিছনে হয়, অর্থাৎ অসীম এবং সির মধ্যবর্তী কোনো এক স্থানে হয়, তাহলে আমার প্রতিবিম্ব হবে সি এবং এফ এর মধ্যে, অর্থাৎ এই স্থানে। বস্তু যদি সিতে থাকে, প্রতিবিম্ব গঠিত হবে সিতে। বস্তু যদি সি এবং এফ এর মধ্যে থাকে, প্রতিবিম্ব সির পিছনে গঠিত হবে। আর বস্তু যদি এফ এ থাকে, প্রতিবিম্ব অসীমে গঠিত হবে। বস্তু যদি পি এবং এফ এর মধ্যে, অর্থাৎ ফোকাস এবং মেরুর মধ্যে হয়, তাহলে প্রতিবিম্ব আয়নার পিছন দিকে গঠিত হবে। এবং আমরা জানি আয়নার পিছন দিকে যে প্রতিবিম্ব গঠিত হয়, সেই প্রতিবিম্বটি হলো অসৎ প্রতিবিম্ব, এবং বাদবাকি সকল প্রতিবিম্বই হলো আমাদের সৎ প্রতিবিম্ব। অর্থাৎ আমরা সকল ছাত্রছাত্রী ভালোভাবে বুঝতে পারলাম যে অবতল আয়নার ক্ষেত্রে 6টি স্থানে বস্তুকে স্থাপন করা যায় এবং 6টি প্রতিবিম্ব পাওয়া যাবে। কিন্তু এই 6টির মধ্যে 5টি হলো আমার সৎ প্রতিবিম্ব এবং কেবলমাত্র একটি হলো অসৎ প্রতিবিম্ব। কোন সময় অসৎ প্রতিবিম্ব হবে? 6 নম্বর ক্ষেত্রে, অর্থাৎ বস্তু যদি পি এবং এফ এর মধ্যে থাকে, তখন আমরা প্রতিবিম্ব পাবো অসৎ প্রতিবিম্ব। এখন আমার মনে হয় পাঠ্য বইয়ের তালিকা 10.1 এ একটি চার্ট দেওয়া আছে। চার্টের মধ্যে আছে বস্তুর অবস্থান, প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের প্রকৃতি। আমরা এগুলো ভালোভাবে মনে রাখতে পারবো। বস্তুর অবস্থান, প্রতিবিম্বের অবস্থান, এটা তো আমরা পেয়ে গিয়েছি অলরেডি এখান থেকে।
আর প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের আকার এবং প্রকৃতি। আকারে কি হবে, বস্তু যখন অসীমে থাকবে প্রতিবিম্ব ফোকাসে মানে অতি ক্ষুদ্র বিন্দু সম, বস্তু যখন সিতে থাকবে তখন এই সির পিছনে থাকবে তখন প্রতিবিম্ব হবে ক্ষুদ্রাকৃতি মানে বস্তুর চেয়ে ছোট হবে। বস্তু যখন সিতে স্থাপন করা হবে প্রতিবিম্ব সিতে হবে, অর্থাৎ একই স্থানে যখন আসবে বস্তু এবং প্রতিবিম্ব তখন বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার সমান হবে। যখন আমার সি এবং এফ এর মধ্যে বস্তু থাকবে প্রতিবিম্ব সির পিছনে হবে। আমরা দেখতে পাচ্ছি ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে সমান হয়েছে, এখন যত পিছনে যাবে তত বড় হবে। অর্থাৎ সি এবং এফ এর মধ্যে বস্তু থাকলে প্রতিবিম্বের আকার কি হবে, বর্গাকৃতির হবে। এফ এ থাকলে বৃহৎ আকৃতির হবে অসীমে, আর এফ এবং পি এর মধ্যে যদি থাকে তাহলে কি হবে, অসৎ প্রতিবিম্ব হবে। কিন্তু অসৎ প্রতিবিম্বের আকৃতি কি হবে, বর্গাকৃতির হবে, বর্ধিত আকৃতির হবে। এরপরে তার প্রকৃতি নিয়ে যখন আলোচনা করব, আমরা দেখতে পেয়েছি 5টি প্রতিবিম্ব আমাদের আয়নার সম্মুখে গঠিত হয়েছে। এই 5টি ক্ষেত্রে প্রতিবিম্ব হলো সৎ প্রতিবিম্ব, আর কেবলমাত্র একটি ক্ষেত্রে প্রতিবিম্ব হলো আমার অসৎ প্রতিবিম্ব। তাই আমরা এই যে তালিকা আছে বস্তুর অবস্থান, প্রতিবিম্বের অবস্থান, বস্তুর আকার, প্রতিবিম্বের আকার, এইগুলা জেনে নিতে আমাদের এবং মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, আমরা সহজে বুঝতে পেরেছি। এবং এইভাবে যদি একটি রশ্মিচিত্র আমরা আমাদের মেমোরিতে রাখতে পারি তাহলে আমরা এগুলাকে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, আমরা অনায়াসে সহজে আমাদের মনে থাকবে। এবং এই পজিশনগুলো যদি মনে থাকে তাহলে রশ্মিচিত্র অঙ্কন করতে আমাদের কোনো সমস্যা নেই। সাপোজ আমি একটি বা দুইটি রশ্মিচিত্র অঙ্কন করে দেখাচ্ছি। তোমাদেরকে যদি পরীক্ষায় দেয় 6টি রশ্মিচিত্র হবে 6টি পজিশনের জন্য, এর মধ্যে বইতে দেওয়াই আছে, আর আমি একটি বা দুইটি তোমাদের সম্মুখে আঁকার নিয়মটি তুলে ধরেছি। আমরা যেমন অবতল আয়নার ক্ষেত্রে তোমাকে বলা হলো যে বস্তু যদি অসীমে থাকে তাহলে প্রতিবিম্বের অবস্থান রশ্মিচিত্রের মাধ্যমে তুমি প্রদর্শন করো। তখন এখানে পি, এখানে আমার এফ, সাপোজ এখানে হলো আমার সি। এই সি এবং এফ এর অবস্থান হলো, সি হইল এই আয়নার কেন্দ্রবিন্দু, আর এটাকে যদি গোলক হিসাবে ধরি তাহলে তার কেন্দ্রবিন্দু হবে, চাঁদা এবং কম্পাস ব্যবহার করবে, এবং এফ হইল তার মধ্যবর্তী স্থান। যদি আমার বস্তু অসীমে থাকে, বস্তু যদি অসীমে থাকে, আমি বস্তু অঙ্কন করার কোনো প্রয়োজন নেই, অসীম তো অনেক দূর। এইভাবে একটা রশ্মি এসে পড়লো, এদিকে আরেকটি রশ্মি আমি অঙ্কন করলাম। অনেকগুলো রশ্মি আসবে, কিন্তু তার থেকে তো আমি প্রথমেই বলেছি যে কোনো দুইটি রশ্মি নেব। আমি প্রথমে শিখে নিয়েছি যে বস্তু যদি অসীমে থাকে তাহলে প্রতিবিম্ব আমার কোথায় স্থাপন হবে, প্রতিবিম্ব আমার ফোকাসে স্থাপন হবে, কোনো সন্দেহ নেই। তাহলে আমি আগে থেকেই বুঝতে হবে যে এই ফোকাসে কোনো না কোনোভাবে দুইটা রশ্মির প্রতিফলিত হয়ে এখানে ছেদ করতে হবে। এবং এর সাথে মিলেই এসেছে অলরেডি, আমরা তাও জানি যে মুখ্য অক্ষের সঙ্গে সমান্তরালভাবে যে রশ্মি আসবে তাহা মুখ্য ফোকাস দিয়ে গমন করবে। সেই হেতু এই রশ্মিটি এদিক থেকে এদিকে আসবে, এই রশ্মি এদিক থেকে এই দিকে ফিরে আসবে। এই প্রতিফলিত রশ্মি এক বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ আমার এই কি হয়েছে, এই ফোকাসে ছেদ করেছে। অর্থাৎ বস্তু যদি অসীমে থাকে তাহলে এই বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে, ফোকাসে গঠিত হয়েছে। সবাই বুঝতে পেরেছো? আরো একটি আমি অঙ্কন করছি, এবং এই প্রতিবিম্ব আয়নার সম্মুখে হয়েছে, প্রতিবিম্ব সৎ প্রকৃতির, অতি ক্ষুদ্র প্রায় বিন্দু সম। এখন যদি আমার প্রতিবিম্ব ফোকাসে থাকে, প্রতিবিম্ব ফোকাসে থাকে তাহলে কি হবে, বস্তু তখন অসীমে গঠিত হবে। আমরা জানি যে প্রতিবিম্ব যদি ফোকাসে থাকে তাহলে বস্তু কোথায় গঠিত হবে, অসীমে গঠিত হবে। এই হলো আমার ফোকাস, এই হলো আমার বাস কেন্দ্র। তো আমি এখানে বস্তু বসাইলাম, একটা বস্তু। আমি জানি প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, প্রতিবিম্ব গঠিত হবে আমার অসীমে, অসীমে। তো প্রথমে একটি রশ্মি এই গিয়ে পড়লো, পড়ার পর প্রতিফলনের পর কোথায় যাবে, এই রশ্মিটি মুখ্য অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এসেছে, তাই প্রতিফলনের পর কোথা দিয়ে যাবে, মুখ্য ফোকাস দিয়ে গমন করবে, কোনো সন্দেহ নেই, মুখ্য ফোকাস দিয়ে গমন করবে, মুখ্য ফোকাস দিয়ে গমন করবে। তারপর
আরেকটি রশ্মি যদি আমার বাজ কেন্দ্র দিয়ে যায়, আরেকটি রশ্মি যদি লেখা হয়ে গেছে, স্কেল এবং চাঁদা ব্যবহার করলে সঠিক পথে যাবে, এই থেকে এমনভাবে গমন করেছে বোঝা যাচ্ছে যে বাজ কেন্দ্র হয়ে যাচ্ছে, বাজ কেন্দ্র হয়ে যাচ্ছে। এই বাজ কেন্দ্র হয়ে যে রশ্মি যাবে সেই রশ্মি একই পথে ফিরে আসবে, একই পথে ফিরে আসবে। অর্থাৎ এই প্রতিফলিত রশ্মি দুইটি কোথায় গিয়ে ছেদ করেছে, এখানে ছেদ করে নাই, অসীম দূর পর্যন্ত বিস্তৃত হবে, তাই এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, অসীমে গঠিত হবে। এই হলো আমার অসীমের রশ্মি চিত্র। বস্তু যখন ফোকাসে থাকবে প্রতিবিম্ব তখন অসীমে গঠিত হবে, এই হলো তার রশ্মি চিত্র। এই দুইটি রেখা কোথায় গিয়ে ছেদ করবে, সমান্তরালভাবে যাচ্ছে, অর্থাৎ অনেক দূর পর্যন্ত যাবে, তাই ধরে নেওয়া হয়েছে অসীম দূরত্বে গিয়ে প্রতিবিম্ব গঠিত হবে। এইভাবে তোমরা 6টি রশ্মি চিত্র আছে বইতে 10.7 নম্বর চিত্রে 6টি রশ্মি চিত্র আছে। সকল ছাত্রছাত্রীর প্রতি আমার অনুরোধ রইল, তোমরা ভালোভাবে পাঠ্য বইকে ফলো করে এই ছবিগুলা অঙ্কন করবে, এবং যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদেরকে বুঝিয়ে দেব, এবং পরবর্তী ক্লাসে আমি উত্তর লাইনা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। ধন্যবাদ সকল ছাত্রছাত্রীকে, মনোযোগ সহকারে অধ্যয়ন করবে ঘরে বসে।